সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ আয়োজিত হেলথ প্রমোশন ইন্টার্নশিপ শুরু হতে যাচ্ছে। আমাদের আজকের এই সেশনটি শুরু হয়েছে। গত বছর থেকে আমরা ডাব্লিউবিবি ট্রাস্ট আয়োজিত একটি অনলাইন ইন্টার্নশিপ শুরু করেছি। এই বছর অর্থাৎ 2026 সালে হেলথ প্রমোশন ইন্টার্নশিপের সেশন 6 আয়োজন হতে যাচ্ছে। আজ আমরা এই সেশনের উদ্বোধনী আয়োজন করতে যাচ্ছি। আজকে আমাদের এই সেশনে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক জনাব সাইফুদ্দিন আহমেদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন 71 টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট জনাব সুশান্ত কে সিনহা। আমাদের সাথে অতিথি হিসেবে আরো যুক্ত হয়েছেন হেলব্রিজ ফাউন্ডেশন অফ কানাডার সিনিয়র অ্যাডভাইজার মিস ডেবরা ইফ্রাইমসন, এবং আমি এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করছি সানজিদা আক্তার, ডাব্লিউবিবি ট্রাস্ট ওয়াচ। আমাদের আজকে যে আয়োজন হেলথ প্রমোশন ইন্টার্নশিপ, এবং এই আয়োজনের মূল যে বিষয় বা আমরা যাদের জন্য এই আয়োজনটি করতে যাচ্ছি, আমাদের 15টি বিশ্ববিদ্যালয়ের মোট 45 জন শিক্ষার্থী পুরো মাসব্যাপী এই অনলাইন ইন্টার্নশিপে আমাদের সাথে থাকবেন। আমাদের আজকের যে অনলাইন ইন্টার্নশিপের মূল যে বিষয়টি সেটি হচ্ছে পাবলিক হেলথ বা হেলথ প্রমোশন। স্বাস্থ্য বলতে আমাদের সকলের একটা চিন্তা মাথায় আসে যে আমি অসুস্থ হব এবং ডাক্তারের কাছে যাব, মানে হচ্ছে স্বাস্থ্য মানে চিকিৎসা, অর্থাৎ আমি চিকিৎসকের কাছে গেলেই আমি সুস্থ হব। আমার যদি জ্বর থাকে তাহলে আমি অসুস্থ, আমার যদি জ্বর না থাকে আমি সুস্থ। কিন্তু অসুস্থ হওয়ার আগে আমাদের আরো যে বিশেষ কিছু কার্যক্রম রয়েছে, আমাদের জীবন আচরণ, আমাদের পরিবেশ, জনস্বাস্থ্য, এই সব কিছুর উন্নয়ন, সবকিছু ভালো রাখা, এটাও যে আমাদের স্বাস্থ্যের একটা বড় অংশ। পরিবেশ ভালো থাকলে যে আমি ভালো থাকবো, এটা আমরা এখন অনেকে আসলে মানে একেবারেই চোখের আড়ালে বা একেবারে সামনেই আসে না। আমাদের স্বাস্থ্য ভালো রাখতে গেলে যে আমাদের নিরাপদ খাবার, পেটে যাতায়াত, উন্নত পরিবেশ, দূষণ মুক্ত পরিবেশ, সেটা যে ভালো রাখতে আমাদেরকে সাহায্য করে, সেটা অনেকে হয়তো আমরা এখন মনেই করতে পারি না। আমাদের দেশে প্রতি বছর প্রচুর স্টুডেন্ট পাবলিক হেলথ পড়ছে, কিন্তু তারপরে তাদের আসলে কি করণীয়, দেশের জন্য আসলে তারা কি করতে পারে, তারা আসলে কোথায় তাদের এই যে লেখাপড়া বা তাদের যে জানা, সেটা আসলে দেশের উন্নয়নে তারা কোথায় কাজে লাগাতে পারে, এটা একটা বড় বিষয়। আমাদের এই জায়গা থেকে আমরা বলতে চাই যে স্বাস্থ্য মানে শুধুমাত্র চিকিৎসা নয়, আর স্বাস্থ্যের যে বড় বিষয়টা সেটা শুধুমাত্র চিকিৎসা কেন্দ্রিক হতে পারে না। আমরা যদি খেয়াল করি যে একটা বড় অংশ স্বাস্থ্য বাজেটে সেটা চলে যায় আসলে চিকিৎসা কেন্দ্রিক, কিন্তু এটা হওয়া উচিত ছিল প্রিভেনশন কেন্দ্রিক। অর্থাৎ আমি যত রোগমুক্ত থাকবো, আমি তত সুস্থ থাকবো। আমাদের এই পুরো সেশন জুড়ে এই বিষয়গুলোকে আরো পরিষ্কারভাবে বিশ্লেষণ করা হবে প্রত্যেকটি সেশনের মাধ্যমে। এই সব কিছু বিষয়গুলোকে চিন্তা করে আমাদের যে অতিথিরা রয়েছেন, আমি এখন তাদের কাছে চলে যাব। তাদের কাছ থেকে আমাদের যে শিক্ষার্থীদের পরবর্তী যে ধাপগুলো, তারা আসলে কোন দিকে গেলে তাদের স্বাস্থ্য উন্নয়নে তারা আসলে অবদান রাখতে পারবে, তারা আসলে অ্যাডভোকেট হিসেবে পরিবেশ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে সরকারের কাছে ভূমিকা রাখতে পারবে, সরকারকে পরামর্শ মতামত দিয়ে সহযোগিতা করতে পারবে। এই জায়গাগুলোতে কিছু নির্দেশনামূলক বা দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। সেই জায়গা থেকে আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক জনাব সাইফুদ্দিন আহমেদ ভাইয়াকে আমি অনুরোধ করব তার আলোচনার মাধ্যমে এই জায়গাগুলোকে একটু ধরিয়ে দিতে। স্বাস্থ্য শুধুমাত্র একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নয়, প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, আমাদের প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব রয়েছে স্বাস্থ্যকে ভালো রাখতে, অবদান রাখতে। সেই জায়গা থেকে ভাইয়া আলোচনা করবেন। সাইফুদ্দিন ভাইয়া। ভাইয়া আনমিউট করতে হবে। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন?
ধন্যবাদ সঞ্জিদা। আহ, আসলে আমরা আপনাদের যে ইন্টার্নশিপ প্রোগ্রাম যেটা চলছে আমাদের, এটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা স্বাস্থ্যটাকে কিভাবে এমফাসিস দেব, এটাই হলো মূলত বিষয়। এটা শুধুমাত্র যে যারা পাবলিক হেলথে পড়াশোনা করছেন তারাই না, ওভারঅল আমাদের প্রত্যেকেরই ভাবনার বিষয় যে সুস্বাস্থ্যের নিশ্চয়তাটা আমরা কিভাবে পেতে পারি। তো যে কারণে আমাদের ওটাই হলো মূল বিষয়। তো আমরা সাধারণত হচ্ছে যে স্বাস্থ্য বলতে যখনই আমাদের কোনো আলোচনা হয়, এই আলোচনাটায় চিকিৎসাটাকেই হচ্ছে যে প্রথমে চলে আসে। যখনই স্বাস্থ্যের আলোচনা হয় তখনই আমরা দেখি যে হসপিটাল নাই, নার্স নাই, মেশিন নাই, বেড নাই, ওষুধ নাই, এই আলোচনাগুলি আসে। আসলে এটা স্বাস্থ্যের বা চিকিৎসার সাথে এটা যতটা রিলেভেন্ট, স্বাস্থ্যের সাথে ওটা রিলেভেন্ট না। আসলে আমরা কিভাবে আমরা অসুস্থ হব, অসুস্থ হলে আমাদের চিকিৎসা লাগবে, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আমার এই চিকিৎসার জায়গাটা যাতে প্রথমেই না হয়, সেই বিষয়টাকে আমরা কিভাবে দেখব, সেটাই মূল বিষয়। তো এখন যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা যেটা বলতে চাচ্ছি যে আমার চিকিৎসাতে যে পরিমাণ টাকা আমরা ব্যয় করি, আমাদের সেই সাথে বাজেটে যদি হচ্ছে যে আমাদের স্বাস্থ্যের জন্য একটা বরাদ্দ থাকে। কারণ হচ্ছে যে আমরা যদি ওভাবে দেখি যে আমরা 2009, 8, 9 থেকে আজকে 2025-26-26-এ এসে অর্থ বছরে এটা যদি আমরা দেখি 8-9, হয়তো আমাদের 8,500 টাকা, 9,000 টাকা, কোটি টাকার, হ্যাঁ, 8,500 আর 8,500, 9,000 কোটি টাকার বাজেট ছিল। আর আজকে এসে প্রায় এটা 40,000 কোটি টাকার মতো হয়ে গেছে। আমরা যদি দেখি 9 থেকে এই পর্যন্ত এটা 16-17 বছর। তো 17 বছরে যদি আমার চিকিৎসা খাতে, মানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, বেতন থেকে শুরু করে, এগুলোতে আমাদের প্রায় 5 গুণ ব্যয় বেড়েছে। তো এইটাকে যদি আবার আমরা আগামী 15 বছরে যদি সেটা চিন্তা করি, তাহলে চিন্তা করেন এই 40,000 কোটি টাকা যদি 5 ফোল্ড যদি বেড়ে যায়, তাহলে এটা 2,00,000 কোটি টাকা হয়ে যেতে পারে। আমি এমনি জেনারেলি বলছি, সাধারণভাবেই। তো এই 2,00,000 কোটি টাকা কি আমাদের দেশের ইকোনমি কিংবা আমাদের পক্ষে আসলে সেটার যোগান দেয়া কি সম্ভব? অবশ্যই না। তার কারণ হচ্ছে যে এই যে স্বাস্থ্যের যে বাজেটটা আছে, এখানে যে ব্যয়টা হয় সেটা হচ্ছে যে রাষ্ট্র, দেখা যাচ্ছে যে রাষ্ট্রের হচ্ছে ব্যয় হলো 31%, আর 69% কিন্তু আমাদের নিজের পকেট থেকে, মানে আমরা জমি বিক্রি করে হোক, লোন করে হোক, যেভাবেই হোক না কেন, আমাদের এই নিজস্ব সম্পদ থেকে আমাদের সেই যোগানটা দিতে হয়। তো আর এই যে রোগের মূল, এই রোগগুলি হচ্ছে যে আপনার এল্ডারলি ডিজিজ। এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে যে বয়স 50-এর উপর থেকেই এই ডিজিজ বার্ডেন গুলো আমাদের বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে যতটা সচেতন না থাকার কারণেই আমাদের এই ঘটনাগুলো ঘটছে। তো এখন আমরা সারা জীবন পরিশ্রম করে যে সঞ্চয়টা তিলে তিলে গড়ে তুলি, এটা যদি আমার বয়স বাড়ার সাথে সাথে যে ডিজিজ গুলো আমি ফেস করব, সেই ডিজিজ গুলোকে আপনার ট্রিটমেন্টের জন্য যদি আমি সেই আমার সারা জীবনের সঞ্চয়টাকে যদি আমি ব্যয় করে ফেলি, তাহলে আর এই সারা জীবন আমার কষ্ট করার কি মানে আছে? তাহলে আমরা ওইভাবেই কেন চিন্তা করব না যে আমার পরিশ্রমের যে ফসল সেটাও যেরকম ইনটেক থাকবে, আমি মৃত্যুর আগ পর্যন্ত যাতে ন্যূনতম সুস্থ থাকতে পারি, হ্যাঁ, সেই ধরনের একটা পরিবেশ, সেই ধরনের একটা খাদ্যাভ্যাস, সেই ধরনের একটা জীবন আচরণ যদি আমি গড়ে তুলতে পারি, তাহলে হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে যে আমার রাষ্ট্রের কাছে আমার যেরকম বার্ডেন আমি হব না, সেই সাথে হচ্ছে যে আমার পরিবারকেও আমি নিঃস্ব করব না, এই ধরনের তো সেই কারণে হচ্ছে আমাদের কতগুলো নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন থাকবে। সেই সিদ্ধান্তগুলো আমরা কিভাবে নিতে পারি, সেটাই হচ্ছে যে মূল আলোচনার বিষয়। তো সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়
এখন যেটা আছে, তো স্বাস্থ্যের ক্ষেত্রে যতটা না ওরা ফোকাস করতে পারছে, তারা মূলত চিকিৎসাটাকেই সবচেয়ে বেশি ফোকাস করছে। তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষেও এই ওভারঅল এই স্বাস্থ্যকে দেখার আসলে খুব কঠিন কাজ। তার কারণ হচ্ছে যে স্বাস্থ্যের ক্ষতি হয় এমন অনেকগুলো কম্পোনেন্ট আছে যার সাথে অন্য মন্ত্রণালয়গুলোও কিন্তু জড়িত। এখন শিল্প মন্ত্রণালয় ইন্ডাস্ট্রি করছে। সে তার ইন্ডাস্ট্রির হচ্ছে যে কি বলে হচ্ছে যে পলিউশন এবং ড্রেনেজ সিস্টেম দেখা গেল নদীতে দিয়ে দিল। তো আমার নদীর পানি দূষণ হচ্ছে, আমার মাটি দূষণ হচ্ছে। কমার্স এন্ড ট্রেড ওরা হচ্ছে ধরেন হচ্ছে যে আমার বিভিন্ন জিনিস ইম্পোর্ট করে আনছে, প্যাকেটজাত খাবার বিক্রি করছে, এগুলো আমার পরিবেশে মিশে যাচ্ছে। আমার এগ্রিকালচার যেই আমাকে যেই কৃষির যোগান দিচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে স্বাস্থ্য হানিকর বিষয় রয়ে গেছে। অতিরিক্ত কীটনাশক ব্যবহার হচ্ছে, সার ব্যবহার হচ্ছে, হ্যাঁ, সেগুলো কিন্তু আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে হচ্ছে যে আমার বায়ু দূষণ হচ্ছে সেই ইন্ডাস্ট্রি থেকে শুরু করে তাবৎ আমাদের নিজেদের কারণে। তো আমি বলছি যে সেই জায়গাতে যদি প্রত্যেকটা মন্ত্রণালয় যদি এখানে ইনভলভ হয়, যে তারা যদি স্বাস্থ্যটাকে ফোকাস করে এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের একটা আলাদা বাজেটও যদি থাকে, যে তারা স্বাস্থ্য উন্নয়নে তাদের দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব থেকে তারা হচ্ছে যে নিজস্ব একটা বাজেট পরিচালনা করে হচ্ছে সেইভাবে যদি স্বাস্থ্যকে পরিকল্পনা, তো এটা একটা সামষ্টিক সরকারের একটা সামষ্টিক বিষয়। তো আমাদের এটা সুখবর যে যে এটা হচ্ছে যে প্রায় 35টা মন্ত্রণালয় একসাথে একটা জয়েন্ট ডিক্লারেশন দিয়েছে যে তারা হচ্ছে যে এনসিডি প্রিভেনশনে প্রত্যেকেই কাজ করবে। তো যেহেতু নন কমিউনিকেবল ডিজিজটা হচ্ছে প্রিভেন্ট করার মতো, হ্যাঁ, তো সে কারণে হচ্ছে এইটাও আমাদের একটা বড় ধরনের আশার জায়গা যে সরকার এখন ভাবছে যে যে নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশনে তারা কাজ করবে এবং অন্যান্য মন্ত্রণালয়গুলো হচ্ছে যে সেখানে কন্ট্রিবিউট করবে। তো আমরা যদি এই হেলথ প্রমোশন ইস্যুটাকেই যদি এনসিডি এবং হচ্ছে যে এই আদার্স সরকারের যেই কি বলে হচ্ছে যে এখনকার যেই কমিটমেন্ট আছে কিংবা ডিক্লারেশন আছে, সেটাকে সাথে যদি আমরা মার্চ করে একটা নতুন ধরনের চিন্তা ভাবনা কিংবা পলিসি অ্যাডপ্ট করতে পারি, তাহলে হচ্ছে যে আগামীতে আমাদের জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে পারবো। আর সরকারের যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের নিজেদের স্বাস্থ্যটা কিন্তু অন্য আমার স্বাস্থ্যকে আমি যতটা সুস্থ রাখতে পারবো কিংবা নিয়ন্ত্রণে রাখতে পারবো, সেটা আর কারো পক্ষে সম্ভব না। অন্যে আমাকে সাপোর্ট দিতে পারবে। তো আমার নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের আরো কিভাবে আমরা সচেতন হতে পারি, আমরা কিভাবে কারো কন্ট্রিবিউট করতে পারি, সেই বিষয়টা হচ্ছে যে এখানে প্রাধান্য দেয়া। আর আগামী যে মাসব্যাপী যেই আলোচনাগুলো হবে, আমরা নিজেরা সেখানে হচ্ছে যে সমৃদ্ধ হব, নিজেদেরকে সমৃদ্ধ করব। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানে আমার কথাটা হচ্ছে যে জানা যে বিং এ সিটিজেন আমি কিভাবে হচ্ছে যে এখানে একজন কন্ট্রিবিউটর হতে পারি, কিংবা হচ্ছে যে আমি মানুষ এবং হচ্ছে যে আমার সমাজের জন্য আমি কিভাবে কাজ করতে পারি, এই বিষয়গুলো এবং হচ্ছে যে ওভারঅল স্বাস্থ্য এবং চিকিৎসার ভিতরে যে তফাৎগুলো আছে এগুলো জানা, এবং হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে যে আমাদের এই স্বাস্থ্যের উন্নয়ন জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে পারি, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর আলোকে হচ্ছে যে আমরা ডিসকাশন করতে পারি, ডিবেট করতে পারি ইন ফিউচারে, তাহলে হচ্ছে যে এই সিস্টেমটাকে আমরা আগায় নিতে পারি। তো এখানে হেলথ প্রমোশনের বিষয়টা আছে যে হেলথ এডুকেশন এবং হেলথ প্রমোশনের ভিতরে যে তফাৎগুলো আছে সেটাও আমরা বুঝবো। তো আমরা চাচ্ছি যে ওভারঅল স্বাস্থ্যটাকে যাতে আমরা ফোকাস করতে পারি এবং সেই লক্ষ্যে কাজ করতে পারি, সেই জন্যই হচ্ছে যে এই আলোচনা। তো আমরা আশা করি আগামী দিনগুলোতে আপনারা সবাই মিলে আমরা যারা এই 1 মাসে থাকবো, শুধু এটা তো 1 মাসের একটা বিষয় না, এটা আসলে হচ্ছে যে আগামীতে এই আমাদের এই বিশেষ করে হচ্ছে যে পথ চলা, বিশেষ করে আপনারা আপনাদের কেরিয়ার তৈরি করবেন, সেখানে এটার যাতে প্রতিফলন থাকে। লিস্ট হচ্ছে যে আমরা যাই কিছু করি না কেন, আমাদের মানুষ যাতে আমাদের মাথায় থাকে, মানুষের কল্যাণ যাতে আমাদের মাথায় থাকে, সেই বিবেচনাটা আমাদের থাকবে। আর
পাবলিক হেলথ যে প্রফেশনটা, এটা যে একটা গুরুত্বপূর্ণ প্রফেশন এবং এটা যে আমাদের দেশের সমাজ এবং মানুষের জন্য যে কত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টাকেও হচ্ছে যে আমরা সামনে নিয়ে আসতে চাইতেছি। আমি শুধু পাবলিক হেলথে পড়াশোনা করেছি, নট দ্যাট আমি এমপিএইচ করেছি, এটাই বড় বিষয় নয়। মূল বিষয়টা হচ্ছে যে পাবলিক হেলথের যে একটা গুরুত্ব আছে, এই ডিসিপ্লিনটার যে একটা গুরুত্ব আছে মেডিকেল ডক্টরসের প্যারালাল, সেইটাকে হচ্ছে যে ফ্রন্টে নিয়ে আসা, এটার গুরুত্বটাকে অনুধাবন করানোটাও হচ্ছে যে আমাদের একটা উদ্দেশ্য। আমরা চাই যে গভর্নমেন্টের বিভিন্ন ডিসিপ্লিনে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে হচ্ছে যে পাবলিক হেলথ এক্সপার্ট যাতে থাকে, তাহলে হচ্ছে যে নীতি নির্ধারণে যে গভর্নমেন্টের যে পলিসিগুলো হয়, সেই পলিসিগুলো যাতে একতরফা না হয়, চিকিৎসা কেন্দ্রিক না হয়, সেখানে যাতে জনস্বাস্থ্যটা প্রাধান্য পায়, সেই ক্ষেত্রে হচ্ছে যে পাবলিক হেলথ এক্সপার্টরা যাতে ভূমিকা রাখতে পারে, এটাও আমাদের একটা উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর করে বলেছেন যে আসলে আহ প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গাতে আমাদের জনস্বাস্থ্যকে ভালো রাখতে হলে পাবলিক হেলথ এক্সপার্টদের গুরুত্ব অপরিসীম। তারা প্রত্যেকটা জায়গাতেই অবদান রাখতে পারে, সেটা খাদ্যে হোক, পরিবেশ ভালো রাখায় হোক, বা আমার যাতায়াতে হোক। এমনকি মানসিক স্বাস্থ্যেও পাবলিক হেলথ এক্সপার্টদের গুরুত্ব রয়েছে। এই বিষয়গুলো আসলে মানুষকে জানানো অনেক বেশি জরুরি। তো এই জানানোর ক্ষেত্রে মিডিয়া অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমাদের সাথে রয়েছেন সুশান্ত সিনহা দাদা। তিনি দীর্ঘদিন যাবতে পাবলিক হেলথের বেশ কিছু ইস্যুতে কাজ করে যাচ্ছেন এবং উনি বেশ কিছু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করেছেন। বিশেষত তামাক নিয়ন্ত্রণে উনি কাজ করে যাচ্ছেন। দাদা এখন রয়েছেন ৭১ টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে। তো এই ক্ষেত্রে যেমনই শিক্ষার্থীদের অবদান রয়েছে, তেমনি পাবলিক হেলথ এক্সপার্টদের গুরুত্ব রয়েছে। সেই সাথে একটা বড় ভূমিকা পালন করছে মিডিয়া। তো মিডিয়াতে আমরা এই যে পাবলিক হেলথের বিষয়গুলোকে মানুষকে আরো কিভাবে জানাতে পারি, তার সেই জায়গাতে তাকে আরো বেশি সচেতন কিভাবে করতে পারি, সেই জায়গাতে তারা অনেক বেশি গুরুত্ব পালন করে। এই বিষয়ে আমি দাদাকে ছোট্ট করে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আমাদের যে ফিউচার পাবলিক হেলথ এক্সপার্টরা রয়েছেন, তাদের যে ভূমিকাগুলো কিভাবে মিডিয়াতে তুলে ধরা যায়, বা তারা কিভাবে আরো বেশি অ্যাডভোকেসির মাধ্যমে যুক্ত হতে পারে দেশ এবং সমাজের উন্নয়নে, কিভাবে ভূমিকা রাখতে পারে, এই জায়গাতে একটু আলোচনা করবেন দাদা। জি জি, ধন্যবাদ সঞ্জিতা এবং একই সঙ্গে আয়োজকদের এবং যারা অংশগ্রহণ করেছেন, অর্থাৎ আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পাবলিক হেলথে পড়ছেন। আসলে যে জিনিসটা নিয়ে আপনারা পড়াশোনা করছেন, আমি সাংবাদিকতার ছাত্র, আমাদেরকে বিভিন্ন কোর্সের পড়াশোনা করতে হয়েছে। যে সাংবাদিকতা আমরা সব ধরনের আমাদের যেমন একেবারে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ করতে হয়, ঠিক তেমনি সব ধরনের কাজ করতে গিয়ে আমাদের নানাবিধ পড়াশোনা করতে হয়। ঠিক এই সাংবাদিকতার মতোই যে জিনিসটি একেবারেই আহ দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষ, রিক্সা চালক, পথচারী থেকে শুরু করে একদম সর্বোচ্চ বড় ব্যবসায়ী, এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আমাদের কিন্তু খোঁজ রাখতে হয়। এবং ইসরায়েলের নেতানিয়াহু কখন বোম মারছে, কত দিকের মানুষ মারছে, আবার ইরান কি ব্যবস্থা নিচ্ছে, সবই খোঁজ রাখতে হয়। আবার একইভাবে খোঁজ রাখতে হয় তেলের দামের কারণে বৃদ্ধি, তেলের মূল্য বৃদ্ধি না হলেও তেলের সংকটের কারণে কিভাবে উপকূলীয় মানুষ কষ্টে আছে, বা পথচারীরা কি পরিমাণ ভোগান্তিতে আছে ফুটপাতে নিয়ে। তাহলে এই সমস্ত বিষয় যখন আমরা নিউজ করছি, আমাদের কিন্তু সাধারণ ধারণাটা তৈরি রাখতে হয়, বা সাধারণ ধারণাটা আমাদের পড়াশোনা করে জেনে নিতে হয়। সেই জিনিসটার সাথে আমি মনে করি যে সবচেয়ে ওতপ্রোতভাবে জড়িত আরেকটি বিষয়, সেটি হচ্ছে জনস্বাস্থ্য। এখন আপনি চিন্তা করেন, বাংলাদেশের আমাদের এই ১৭ কোটি মানুষ বলা হচ্ছে, বাস্তবে আমরা এটা প্রায় ২০ কোটির কাছাকাছি। এই মানুষের সংখ্যাই কিন্তু আমাদের বাড়ছে প্রতি বছর, কর্মসংস্থানে আসছে ১৩ লাখ মানুষ। এত মানুষ আসছে কাজে, আমরা কাজ দিতে পারছি না। উল্টো দিকে চিন্তা করি যদি, তাহলে আমাদের প্রতি বছর জমি দশমিক মানে ১% অর্ধেক হারে, ০.৫% হারে জমি কমছে। আমাদের আবাদি জমি কমছে, জনসংখ্যা বাড়ছে, নতুন নতুন ঘর বাড়ি হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, আবার টপ সয়েল চলে যাচ্ছে। তাহলে এটা কি পাবলিক হেলথের সাথে সম্পর্কিত? অবশ্যই সম্পর্কিত। কারণ জমি, এই যে টপ সয়েলটা চলে গেলে কি ক্ষতি হচ্ছে? টক্সিক হয়ে যাচ্ছে। টক্সিক হলে কি হবে? অর্থাৎ সেখানে উর্বরা শক্তি হারাবে। উর্বরা শক্তি হারালে কি হবে? আপনি উর্বরা শক্তি বাড়ানোর জন্য কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন। কেমিক্যাল ফার্টিলাইজার দিলে কি হবে? সেটা একটা গ্রোথ হবে, কিন্তু জমির উর্বরা শক্তি দীর্ঘমেয়াদে
নষ্ট হওয়া ঠেকানো যাবে না। ফলে কি হবে, সেই বিষক্রিয়াটা কিন্তু তখন দেখা যাবে যে আপনার ফসলকে রক্ষার জন্য কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশক স্প্রে করলে কিন্তু সেটার একটা রেসিডিউ অর্থাৎ কিছু অংশ কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন সময় থেকে যাচ্ছে। তাহলে এটা কিন্তু এন্ড অফ দ্য ডে তে পাবলিক হেলথ এর উপরে এসে পড়ছে। আপনি ধরেন আমরা নদীর মাটি, জমি, নদীর পানি বা পুকুরের পানি বা জলাশয়ের পানি বা ড্রেনের পানি, যেখানেই পানি দেখি না কেন, সেই পানি আপনি কিন্তু পান করতে পারবেন না। আপনি এই পানি দিয়ে কিন্তু চাষাবাদ করছেন। এমনকি ওয়াসার যে পানি, সেই পানি কিন্তু মারাত্মক রকমের বিষাক্ত। আমি বাদ দিলাম খাবার পানি। আপনি নদী নালার পানি যেভাবে আমরা দূষিত করছি, এই দূষিত পানির মধ্যে দিয়েই কিন্তু চাষাবাদ হচ্ছে। তাহলে এই যে কিছুদিন আগে না বছর কয়েক আগে আমরা একটা হঠাৎ নিউজ দেখলাম যে বাংলাদেশে গরুর দুধের মধ্যে সবচেয়ে ক্ষতিকর যে কেমিক্যাল সেটি হচ্ছে পাওয়া যাচ্ছে কি? সেটা হচ্ছে লেড বা সীসা। তাহলে লেড এই সীসা পাওয়া যাচ্ছে কেন? সবাই তো গরুর দুধ কেনা বন্ধ করে দিল, হই হই রই রই রই। কি হলো, কাহিনীটা কি? আসলে কিছুই না, যে গবেষণাটা হয়েছিল সেটা একটা সিলেক্টিভ এরিয়া, গাজীপুর, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকা। এখন গাজীপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকা অঞ্চলে যে গরুগুলো যে ঘাস খায়, সেই ঘাস মূলত যে পানিতে চাষাবাদ করা হয় সেই পানির সাথে একটা সম্পর্ক হচ্ছে যে এই কলকারখানার যে দূষিত বর্জ্য, কলকারখানার যে দূষণ, সেটার কারণে পানিগুলো দূষিত হয়। এই পানি দিয়ে যখন আপনি চাষাবাদ করছেন, ওই পানির মধ্যে থাকা আপনার যে আহ লেড, সেই লেড কিন্তু জমিতে যাচ্ছে, জমি থেকে ঘাসে যাচ্ছে, ঘাস থেকে গরু খাচ্ছে, গরুর পেটে যাচ্ছে, সেখান থেকে তার দুধে কন্টামিনেটেড হচ্ছে। তাহলে এটা কি পাবলিক হেলথ? নিশ্চয়ই পাবলিক হেলথ। আপনি এবার চলেন ফুটপাতের, এই যে এখন যানবাহন চলছে না, তেলের অভাবে সংকটে পড়েছে, এই কারণে মানুষ হাঁটাচলা করে যেতে পারে 1-1.5 কিলোমিটার। ঢাকা শহরে 40%, এটা আমাদের সাইফুদ্দিন ভাই আছেন, তারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তারা ভালো করে বিষয়গুলো তুলে ধরেছেন। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 40% আমাদের যে মানুষ প্রতিদিন ট্রিপ নেয়, সেই ট্রিপটা 1.5-2 কিলোমিটারের মধ্যে। আপনি 1.5-2 কিলোমিটার মানে ধরেন আমার অফিস হচ্ছে কারণ বাজার, এখান থেকে আমার অফিস বাসা কিন্তু 1.5 কিলোমিটার হবে না, 1 কিলোমিটার। এটা কিন্তু আমি হেঁটে যাতায়াত করতে পারি। তাহলে হেঁটে যাতায়াত করতে গেলে কি হবে, আমার হেলথটা ভালো থাকবে। দ্বিতীয় কি হবে, আমার গাড়ির উপরে চাপ কমবে। এখন আমার তেল নিয়ে সংকটে আছি, ভয়াবহ সংকট, কিন্তু আমরা কি ভুলে গেছি কদিন আগে তো তেল ছিল, সবই ছিল, কিন্তু আমরা ঘর থেকে বের হতে পারিনি। এই তো 19-20-21 3 বছর সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। তাহলে হই হই রই রই করে তো লাভ নেই। আমার সঙ্গে অভিজ্ঞতা আছে যে মানুষ মানুষকে দেখলেই অন্যদিকে যাচ্ছিল। বাবা অসুস্থ হয়েছে, মা নিতে যাচ্ছে না, মা অসুস্থ হয়েছে, ছেলে যাচ্ছে না। এরকম পরিস্থিতি তো আমরা পার করেছি। তাহলে তেলের সংকট কি আমাদের শুধু সংকটই, নাকি এখানেও আমাদের একটা শিক্ষা আছে? এটার সাথে কি পাবলিক হেলথ আছে? আবার ফুটপাতে আমি হাঁটার কথা বললাম, আপনি এক্ষুনি বলুন ভাই ফুটপাতে তো হাঁটা যায় না, তাহলে সেটাও ঠিক করতে হবে। এটা কি পাবলিক হেলথ? অর্থাৎ আপনি যদি দেখেন, আমাদের যেমন সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো যখন জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ করছি, সবকিছুর সাথে সাংবাদিকতার যেমন সম্পর্ক আছে, জনস্বার্থ আছে, ঠিক তেমনি আপনারা যারা জনস্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছেন, প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু আপনারা জড়িত। এই যে মশা বাড়ছে কেন? জলবায়ু পরিবর্তনের কারণে। মশা আগে কি হতো, আগে এক ধরনের মশা, এখন আরেক ধরনের মশা। মশারা এখন রূপ চেঞ্জ করছে, প্রতি মুহূর্তে তার নতুন নতুন মানে প্রজনন ক্ষমতা বাড়ছে। তারা আগে কয়েল দিলে বা কোনো গন্ধ তৈরি করা কোনো উপকরণ দিলে চলে যেত, এখন কিন্তু ওই বলছে যে ধূপে ভগবানকেও তুষ্ট করার জন্য দেওয়া হতো, মশা তাড়ানোর জন্য দেওয়া হতো, কিন্তু এখন আর কোনোটাই ভালো করে কাজ করছে না। এরকম করে আমরা দেখি যে অনেক সময় বিভিন্ন জায়গায় তারা ইয়ার্কি বা প্যারোডি করে লিখে থাকে। আসলে তো তাই, মশা যাচ্ছে না। আবার মশা যাওয়ার জন্য যে আমরা কয়েল ব্যবহার করছি, সেই কয়েলের মধ্যে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের টক্সিক উপকরণ, যেগুলো মেনে, স্বাস্থ্যবিধি মেনে কয়েল তৈরির জন্য যে উপকরণ মানার কথা সেটা মানছে না। এটা কি? আপনি এখন জীবন দেখবেন, দূর ভাই রাখেন তো, এত মশা, এর মধ্যে আপনি কয়েলের গুণমান নিয়ে আছেন, আমাদের দেশের কমনলি মানুষ যেটা বলে। আচ্ছা ঘুরে আসি এবার খাবার পানিতে। এই খাবার পানিতে যখন বোতলের পানি নিচ্ছি, সেই বোতলের পানি যখন আমাদের হোটেলে যে ওয়েট বয় বা ওয়েটাররা যখন দিচ্ছে, তারা যখন গ্লাসটা নিয়ে আসে, একেবারে 4টা 5টা গ্লাস একসাথে জড়িয়ে নিয়ে আসে। নিয়ে আসলে কি হলো, ওর মধ্যে আপনি মাম পানি ঢেলে খাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু গ্লাসের গায়ে যেখানে আপনি মুখ লাগাবেন, ঠোঁট লাগাবেন, সেটার মধ্যে কিন্তু থেকে গেল ওর হাতের ঘাম বা নোংরা আবর্জনা বা ময়লা। তাহলে আমি বলছি যে এই যে ভালো পানি এনেও কিন্তু আপনি নিরাপদ পানি পান করতে পারলেন না, কারণ হচ্ছে সিস্টেমের সমস্যা, বা যে পদ্ধতিতে গ্লাসটা ধরা হলো সেইটা কিন্তু সমস্যা। এখন এই কথাগুলো বললাম আপনাদেরকে এই কারণে যে, কারণ আপনি এইভাবে প্রত্যেকটা জিনিস খেয়াল করে দেখবেন। বাংলাদেশে আমি একটা জিনিস বলেছিলাম কিছুদিন আগে, যে এক আহ, জনস্বাস্থ্য গবেষক তিনি বলেছিলেন রান্নাঘরের সবচেয়ে নোংরা এবং জীবাণুযুক্ত উপকরণ হচ্ছে, সবচেয়ে বেশি জীবাণু আছে সেই জিনিসটার নাম হচ্ছে নোসনি।
লুসনি হয়তো আপনারা যারা রান্নাঘরে যাবেন তারা দেখবেন যে ছোট্ট একটা কালো বা একটা কিছু থাকে, ন্যাকড়া বা তেনা বা কাপড় এখন পাওয়া যায়, সেটা দিয়ে যেটাতে ধরা হয়, এটা খুব কম ধোয়া হয়। অথচ ওইটা দিয়ে কিন্তু গরম ভাতের হাঁড়ি নামাচ্ছেন, সবকিছুই নামাচ্ছেন, ওইটা ধরছেন বারবার, আবার ওই হাতেই কিন্তু আবার তরকারি করছেন, ওই হাতে আবার খাবারটা ধরছেন চামচ, অর্থাৎ ওইটার মধ্যে একটা জীবাণু কিন্তু থেকে যায়। আমরা বলছি যে ধরেন এই রান্নাঘর পরিষ্কার রাখাটাও কিন্তু আপনার পার্ট অফ মানে লাইফ, সুস্থতার লক্ষণ। তাহলে এইটাও কিন্তু আপনার পাবলিক হেলথ, অর্থাৎ পাবলিক হেলথ মানে যেটা সানজিদা বারবার বলার চেষ্টা করছিল, মানে জনস্বাস্থ্য, রোগ হলে ডাক্তারের কাছে যাবেন, এটা তো আপনার ফাইনাল গোল, কিন্তু রোগ যাতে না হয় তার জন্য কি করবেন সেইটার ব্যবস্থার ক্ষেত্রে এই যে এতগুলো কথা বললাম আমি, সবগুলোই কিন্তু সম্পর্কিত পরিবেশ দূষণের সাথে। যেটা আমি নদী নালা খাল বিল পানি দূষণের কথা বললাম, আপনি পরিবেশের ক্ষেত্রে যখন দূষণ, ফুটপাতে দখল, আপনি হচ্ছে বাতাসে আমরা দূষিত বাতাস গ্রহণ করছি, আমরা খাবার খাচ্ছি সেটার মধ্যে ভেজাল, গুণমান ঠিক নেই, অতিরিক্ত চিনি খাচ্ছি, অতিরিক্ত আমরা তেল খাচ্ছি, এই সবগুলো কিন্তু আপনাদের উপরে। তাহলে আপনাদেরকে আমি ভারাক্রান্ত করছি না, আমি শুধু সম্ভাবনা দেখাচ্ছি যে আপনারা কত কিছু নিয়ে কাজ করতে পারবেন, কত কিছু নিয়ে কাজ করার সুযোগ আছে। পাবলিক হেলথের এত বড় একটা সাবজেক্ট, যে দূষণ নিয়ে কাজ করতে পারেন আপনি, হচ্ছে তার স্বাস্থ্য নিয়ে কাজ করতে পারেন, স্বাস্থ্যেরও 50, 60, 70 ধরনের আপনার ছোট ছোট ইস্যু আছে যেগুলো ধরে অনেক বড় বড় কাজ করা যায়। আপনি পরিবেশ, প্রকৃতি, প্রাণ সমস্ত কিছু নিয়ে কাজ করতে পারেন। সুতরাং আপনারা যদি জনস্বাস্থ্যের জন্য পড়াশোনাটা করেন, পড়াশোনাটা করে সার্টিফিকেট পাবেন। বাংলাদেশে প্রতি বছর অসংখ্য মানুষ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, তারা সার্টিফিকেট পাচ্ছে। আমরা আপনাদেরকে চাই না, আপনারা যারা ফেলোশিপ করছেন এখানে, সার্টিফিকেট ধারী আমরা চাই না। সার্টিফিকেট হয়তো পাবেন, সমস্যা নেই, কিন্তু এমন ভাবে গড়ে উঠবেন আপনারা যেন আপনারা যেটা কন্ট্রিবিউটার, অর্থাৎ মানুষের এই যে এত মানুষ প্রতিদিন 22-23 জন মানুষ মারা যায়, কত শিক্ষার্থী মারা যায়, কই কেউ তো কোনো কিছু নামে না, কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটায় মারা হয়, অথবা বুয়েটে আবরার ফারাদকে মারা হয়, অথবা অন্য কোথাও কেউ একজন মারা যায়, তখন কিন্তু প্রতিবাদ হয়। কেন হয়? কারণ একটা জীবনের মূল্য আছে, সব জীবনেরই মূল্য আছে, কিন্তু কখনো কখনো সমস্ত কিছু ছাপিয়ে ওঠে। সুতরাং আপনারা যারা ভালো করবেন, শিক্ষার্থী হিসেবে ভালোভাবে গড়ে উঠবেন, আপনি একজন পাবলিক হেলথের এক্সপার্ট হয়ে যদি গড়ে উঠতে পারেন, আপনি শুধু আমাদের না, আপনার পরিবারের না, গোটা দেশের শুধু না, আপনি গোটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য, পৃথিবীর উন্নয়নে আপনি রোল প্লে করতে পারবেন। ফলে পাবলিক হেলথের এক্সপার্ট হিসাবে আমার খুব ইচ্ছা, আমি এমপিএইচ করব, একবার ফর্মও তুলেছিলাম, করতে পারিনি, করতে চাই। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, সার্টিফিকেট হোক, কিন্তু পাশাপাশি যেখানে যখন যেভাবে পারবেন নিজেদেরকে জনস্বাস্থ্য, অর্থাৎ জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য, রোগ হওয়ার আগেই যেন প্রিভেন্টিভ মেজার্স নেওয়ার জন্য যে সমস্ত উদ্যোগ থাকবে সেগুলোর সাথে উল্লেখ থাকবেন। সঙ্গে একটু লেখালেখি করবেন, ছোট ছোট লেখার জায়গায় তৈরি হচ্ছে, লেখালেখির মধ্য দিয়ে নিজেদের দক্ষতাটা বাড়াবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন। আহ অনেক ধন্যবাদ দাদা, আসলে সত্যিই বলেছেন যে আমাদের আসলে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা আমরা যদি চিন্তা করি জন্মের আগ থেকে আসলে এই জনস্বাস্থ্য, পাবলিক হেলথ আমাদের সাথে ওতপ্রোত জড়িত। আমরা এটাকে আসলে ছেড়ে যেতে পারবো না, বা আমরা কখনোই এটা আমাদের থেকে আলাদা হতে পারবে না। তো শুধুমাত্র চিকিৎসা কেন্দ্রিক চিন্তা কখনোই আমাদেরকে সুস্থ রাখতে পারবে না। চিকিৎসা আমাদের অবশ্যই প্রয়োজন, কিন্তু তার আগে আমার সুস্থতা বেশি প্রয়োজন। তো এই সুস্থতাকে কেন্দ্র করে আমাদের ডাব্লিউবিবি ট্রাস্ট দীর্ঘদিন যাবৎ কাজ করছে। সেই সাথে আমাদের সাথে আমি এবার যার কথা বলবো, আমাদের মিস ডেবরা এফ্লুয়েনসন ম্যাম, হেলব্রিজ ফাউন্ডেশন অফ কানাডার সিনিয়র অ্যাডভাইজার, 30 বছর যাবৎ বাংলাদেশে আছেন। বাংলাদেশের মানুষের উন্নয়নে, তাদের জনস্বাস্থ্য এবং এই দেশের পরিবেশ ভালো রাখতে, দেশকে ভালোবেসে তিনি এই জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন, করে যাচ্ছেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেছেন, কিন্তু সবচেয়ে বেশি কাজ করেছেন বাংলাদেশে। একটু আগে ভাবি বললেন যে উনি বাইরে আছেন বা আমেরিকাতে আছেন। উনি ওনার যেহেতু আমেরিকাতে এখন ঠান্ডা এবং উনি ধুলা, দূষণ সহ্য করতে পারেন না, তো সেজন্য ভাবি এখন এই মুহূর্তে হয়তো বাংলাদেশে নেই, কিন্তু বাংলাদেশকে উনি এত ভালোবাসেন। বাংলাদেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে উনি গত 30 বছর বাংলাদেশে থেকে বাংলাদেশে কাজ করছেন। তো সেই জায়গাটা থেকে আসলে ভাবির কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে, যে আমরা আসলে কিভাবে আমাদের জায়গাতে আমরা আমাদের দেশটাকে ভালোবেসে জনস্বাস্থ্য, পরিবেশকে উন্নয়ন করতে পারি। আমরা সবাই এখন চিন্তা করি যে আমি বিদেশে যাব, বিদেশে লেখাপড়া করব, তারপর এখানেই সেটেল হব, কিন্তু এমনও কিছু মানুষ আছে
যারা বাংলাদেশকে ভালোবেসে অন্য দেশ থেকে চলে আসছে ভাবির মতো। তো আমি আসলে এই পর্যায়ে আমি আর কথা বাড়াতে চাই না, আমি আসলে ভাবির কিছু অভিজ্ঞতা, ছোট্ট কিছু অভিজ্ঞতা কাজ ইন্সপায়ার করবে আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের যারা শিক্ষার্থীরা আছে খুবই ইন্সপায়ার হবে ভাবির কিছু কথা। আমি আসলে শুনতে চাই, শোনাতে চাই ভাবি। ধন্যবাদ সঞ্জিদা, সবাইকে শুভ সন্ধ্যায়। আশা করি আমার কথা স্পষ্ট আসবে, কারণ এখানে প্রচুর বাতাস। আমি সঞ্জিদা বলছি, বাংলাদেশের গরম আর সব মিলে আমার নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য চলে আসলাম আমেরিকায়। আর যে জায়গায় থাকি এই সময় প্রচুর বাতাস হয়। তো যাই হোক, প্রথম আমি বলতে চাইছি আমি খুব খুশি যে এত মানুষের আগ্রহ আছে এই ইন্টার্নশিপ করা। তো জনস্বাস্থ্যের বিষয় যে বেশি আগ্রহ থাকে, আমরা ভবিষ্যতে হেলথ প্রফেশনালস আরো কিছু জানতে চাই, কিভাবে একটা বড় অবদান করতে পারবে নিজের দেশের জন্য, এটা জানে আমি খুবই আনন্দিত। এবং আমি WB কে একটা বড় ধন্যবাদ দিতে চাই এই ইন্টার্নশিপ যে চালাইতেছে। আশা করি প্রতি ব্যাচ আমাদের ইন্টার্নরা অনেক জড়িত হতে পাইতেছে। এবং যদি ইন্টার্নশিপ অনলাইন করতে চাইছি যে অনলাইন করেও অনেক সুযোগ হবে, আলোচনা করা, অ্যাসাইনমেন্ট গুলো থাকে, অ্যাসাইনমেন্ট গুলো প্রেজেন্ট করতে হয়, বিভিন্ন মানুষ প্রেজেন্ট হবে, ওখানে প্রশ্ন থাকবে, অ্যাক্টিভিটি থাকবে। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ একটা ইন্টার্নশিপ। আজকে হয়তো শুনতেছেন, কিন্তু আগামী সেশন গুলোতে অনেক ইন্টারঅ্যাক্টিভ হবে। আমার মূল বিষয় হচ্ছে, আমি যখন চিন্তা করি আমি ভবিষ্যতে একজন ব্যক্তি হিসেবে কি কাজ করতে পারি, আমি চাই মানুষ আরো সুস্থ থাকবে, কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আমি কি করতে পারি। এর জায়গায় আমি বলি প্লিজ ইন্টার্নশিপে অনেক মনোযোগ দিবেন, কারণ আমাদের নিজের অভিজ্ঞতা আছে বাংলাদেশে। একটা হলো কেউ একা না, আমরা একসাথে কাজ করি, একসাথে কাজ করে অনেক কিছু সম্ভব হয়। এবং আমরা যদি দেখি একটা বড় চ্যালেঞ্জ, তাহলে আমাদের বড় শক্তি, বড় বুদ্ধি দিয়ে অবশ্যই চ্যালেঞ্জ গুলো অনেকটা ওভারকাম করতে পারি। তো যেমন ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ আমরা কাজ শুরু করছি 98 সালে। তো 99 সালে যখন ভয়েজ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অনেক বড় একটা বিজ্ঞাপন ক্যাম্পেইন করছে, ভয়েজ অফ ডিসকভারি, অনেকরা বলছে আমরা কিছু করতে পারবো না, সরকার কোম্পানি থেকে অনেক ট্যাক্স পায়, এই ক্যাম্পেইন বন্ধ করে যাবে না, পত্রিকা বিজ্ঞাপন বন্ধ করে যাবে না, হোর্ডিং গুলো, সিগারেটের হোর্ডিং গুলো বন্ধ করে যাবে না। তো আপনি নিজে চিন্তা করতে পারেন, কখন দেখছেন একটা সিগারেট বিজ্ঞাপন পত্রিকাতে, বা কখন দেখছেন একটা বড় হোর্ডিং যে সিগারেটের বিজ্ঞাপন? আশা করে এই কত 20 বছর 21 বছর দেখেনি। কেন? আমরা সারা দেশে একটা যোগ করে তামাক নিয়ন্ত্রণ আইন হওয়ার জন্য অনেক কাজ করছি, কারণ আমরা জানলাম আমরা যদি মানুষকে বলি তামাক থেকে দূরে থাকেন, এটা অনেকটা বলছে, কেউ মানে না। কিন্তু যদি বিজ্ঞাপন বন্ধ হয়, যদি অনেক জায়গায় ধূমপান মুক্ত হয়, যদি আরো এরকমই কাজ হয়, তাহলে ওই যে প্যাকেট ওয়ার্নিং আরো শক্তিশালী হয়, তাহলে অনেকটা আমাকে এমনি আসক্তি হবে না। তো একই জায়গায় আমরা অন্য বিষয়গুলো দেখলাম, যেমন আমরা চাই মানুষ যাতায়াত হিসেবে হতে পারে, তাহলে সময় বের করে ব্যায়ামের জন্য দরকার হবে না। আমার নিজে যাতায়াত যদি হেঁটে করে আমার অর্থনীতি একটু সুবিধা হবে, খরচ কম, আমি দূষণ করতেছি না, আমি কোনো বিপদ করতেছি না, যানজটে পড়বো না, অনেক সুবিধা হয়। আমরা প্রথমে দেখলাম সরকারের খুব একটা আগ্রহ ছিল না বিষয়, কিন্তু আমরা বারবার চিঠি লিখছি যে এই বিষয় খুবই জরুরি, কয়েক ব্যবস্থা ফলো করতে হয়, যাতে মানে না প্রাইভেট গাড়ি। আর অবশেষে একদিন মনে নাই, কিন্তু কোন সরকারের কোন মন্ত্রণালয় বা কোন সাংবাদিক থেকে আমাদেরকে ডাকছে, আপনারা অবশ্যই হয়তো বিষয় নিয়ে অনেক কিছু জানেন,
আসেন আমার আলোচনা করতে চাই। তো এখনো আমি বলবো না যে ঢাকায় বা বিভিন্ন শহরে হাঁটতে বসে ভালো, কিন্তু আগে যে সরকারের আগ্রহ আছে এই বিষয় নিয়ে কাজ করা, এটা আমাদের একটা অবদান ছিল। আর কিছুক্ষণ আগে শুনছেন সাইফুদ্দিন ভাই বলছেন যে আমার মনে নাই কতগুলো মন্ত্রণালয়, 43টা মন্ত্রণালয় একসঙ্গে অ্যাকশন নিবে আর সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ করা, কারণ একটা মন্ত্রণালয়ের একটি ভূমিকা আছে। তো আগে ওরা স্বীকার করছে। আমি তো শিল্প মন্ত্রণালয় বা কোন একটা মন্ত্রণালয়, আমার স্বাস্থ্য নিয়ে কি কি কাজ আছে, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ। তো আমরা জানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল কাজ হচ্ছে চিকিৎসা। তো মানুষকে আমরা কিভাবে সুস্থ রাখবো, অবশেষে যখন দেখি যে পুরো সরকার একসঙ্গে অ্যাকশন নিবে মানুষকে সুস্থ রাখার জন্য, তাহলে অবশ্যই সুবিধা হবে। তো একটা আরেকটা জিনিস আমি বারবার বলবো, ইন্টার্নশিপে বারবার বলেছি, আমরা সাধারণত চিন্তা করি পাবলিক হেলথ প্রফেশনাল হিসেবে আমার মূল কাজ হচ্ছে মানুষকে সচেতন করা, হাঁটতে হবে, ঠিক মতো খেতে হবে, রান্নাঘর পরিষ্কার রাখতে হবে, অনেক কিছু করতে হবে, ঠিক আছে। কিন্তু কিছু জায়গায় মানুষকে সচেতন করে খুব একটা লাভ না। যেমন আমি হাঁটতে খুবই পছন্দ করি, আমি ভিডিও অন রাখতেছি না কারণ আমি এখনো হাঁটতেছি, আমার ব্যাটারি শেষ হবে। তো আমার ঢাকায় যতদিন ছিলাম হাঁটতে বসে অনেক কঠিন হয়েছে, এবং মাঝে মাঝে যখন আমি চেষ্টা করছি কোন একটা জায়গায় হেঁটে গিয়ে খুব একটা সুবিধা পাইছি তা না। তো অনেকরা হাঁটতে চায়, অনেকরা হাঁটতেছে, কিন্তু ওদেরকে আরো সুন্দর একটা পরিবেশ দিতে হবে, না হলে শুধু বলে আপনার হয়তো ডায়াবেটিস হয়েছে বা ডায়াবেটিস হবে আপনার হয়তো, তো বলবে যে কই কোথায় হাঁটবো। বা আমরা জানি দূষণ একটা রোগের একটা বড় কারণ। তো আমরা মানুষকে বলতে পারি দূষণ থেকে দূরে থাকেন। তো এটা কি করবে, কিভাবে দূষণ থেকে দূরে থাকবে? আমাদের মূল কাজ, যদিও এটা অনেক কঠিন, আমরা তো একা না, অনেক সংগঠন আছে পরিবেশ নিয়ে কাজ করে, বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। একসঙ্গে যদি আমরা কাজ করি যে যেমন ঢাকায় বায়ু দূষণ আমরা কমাবো, এটা একটা অসম্ভব সমস্যা হয়েছে, আমরা একসঙ্গে যোগ করে অনেক জোর দিবে সরকারের উপর, বায়ু দূষণ কমাবো, তাহলে একটু ফলাফল হবে। সেটা হয়তো অনেক দিন লাগবে, অনেক শ্রম লাগবে, কিন্তু শুধু মানুষকে বলে দূষণ থেকে দূরে থাকা কোনো লাভ হবে না। তো আশা করতেছি এক, আপনারা বুঝবেন যে হেলথ প্রমোশন শুধুমাত্র মানুষকে সচেতন করে তা না, হেলথ প্রমোশন মানে আমরা সুস্থ স্বাস্থ্য বান্ধব কাজ করা আরো সহজ করাবো। এটা আমরা ব্যক্তি হিসেবে করতে পারবো না, তো অন্যদের সাথে পলিসি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা করতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে, আমরা যখন একটা বড় চ্যালেঞ্জ ফেস করি, যেমন মনে হয় কিছু আপনাদের মধ্যে কিছু লোক আছে যারা পড়াশোনার ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে অনেক বড় চ্যালেঞ্জ ফেস করছেন। তো আরো চ্যালেঞ্জ ফেস করতে হবে, এটা তো ভয় হওয়ার কিছু না, এটা হচ্ছে জীবন। বড় চ্যালেঞ্জ যখন আমরা ওভারকাম করি তখন একটা বড় স্যাটিসফ্যাকশন আছে, এবং আমরা যখন জানি আমরা বড় অবদান করছি আমাদের দেশের জন্য, এটা হচ্ছে মানে কি বলবো, আমাদেরকে খুশি করার কি আছে। তো হেলথ প্রমোশন আর হেলথ এডুকেশনের তোফা চ্যালেঞ্জ হচ্ছে একটা সুন্দর জিনিস, চ্যালেঞ্জ গুলো আমি ফেস করতে চাই। আমি চাই আমি একটা অবদান করবো অন্যদের সাথে, যে বাংলাদেশের পরিবেশ আরো স্বাস্থ্য বান্ধব হবে, যে মানুষ আরো সহজে সুস্থ থাকতে পারবে। এটি আমার মূল ভূমিকা থাকবে, একসঙ্গে আমরা অনেক কিছু করতে পারবো। আর ডাব্লিউবিপি এই পর্যন্ত কি কি কাজ করছে, কি কি অবদান করছে, এটা আপনারা শুনবেন ইন্টার্নশিপের মধ্যে। তো আমার শেষ কথা হচ্ছে, আমরা একটা সুযোগ দিতেছি ইন্টার্নশিপে, আপনাদের আপনাদের দায়িত্ব হচ্ছে কতটুকু নেবেন ইন্টার্নশিপ থেকে। তো যত অ্যাক্টিভ থাকেন, অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে যত মন দেন, চেষ্টা করবেন, যদিও আমি জানি সন্ধ্যায় হতো সবাই ক্লান্ত থাকে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে আলোচনা করবেন অন্যদের সাথে, তাহলে আপনাদের আরো বড় সুবিধা হবে এই ইন্টার্নশিপ থেকে।
তো ধন্যবাদ সবাইকে দেখানোর জন্য ইন্টার্নশিপে। আবার দেখা হবে মনে হয় আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাবি, যথার্থই বলেছেন যে আসলেই মনোযোগ দিয়ে আমরা যদি আমাদের সেশন গুলো পরিচালনা করি, বা আমরা যদি যে বিষয়গুলো আসলে জানতে এসেছি সেই জিনিসগুলো আমরা জানতে পারি, তাহলে আমরা যেমন নিজের স্বাস্থ্য উন্নয়নে কার্যক্রম আগাতে পারবো, সেরকমই সমাজ এবং পরিবেশের উন্নয়নে কার্যক্রমে আমরা আসলে অবদান রাখতে পারবো। তো আমাদের আজকের যে অনুষ্ঠান, আমাদের আজকের যে আয়োজন, উদ্বোধনী অনুষ্ঠান, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা ভাবির আলোচনার মাধ্যমে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আর দেখা হবে প্রত্যেকটি সপ্তাহে আমাদের যে ইন্টার্নশিপ সেশন গুলোতে, এবং এই টিমটা থাকবে আমাদের সাথে পুরো 1 মাস জুড়ে। এছাড়াও আমাদের সাথে অন্যান্য ইন্টার্নরা যারা আছে প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করছে, আমাদের সাথে সরাসরি ইন্টার্নশিপে আসছে। সো এই সুযোগগুলো আপনাদেরও আছে, এবং যারা দেখছেন আমাদেরকে ফেসবুক লাইভে, আপনাদেরও এই সুযোগটা থাকবে। যারা পাবলিক হেলথ নিয়ে আরো জানতে চান, আমাদের অফিসে আসবেন। আমাদের অফিস, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন গবেষণার মাধ্যমে আপনি আপনার যে চিন্তার জায়গাটা সেটাকে আরো বেশি প্রসারিত করার সুযোগ পাবেন। তো সকলকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই উদ্বোধনী সেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।